আচ্ছা, আমাদের দপ্তরের নামটা জানা হয়েছে তো? কি? ক্রেতা সুরক্ষা। আর ম্যাডাম আরেকটা কথা বলছিল, উপভোক্তা বিষয়। তাহলে ক্রেতা আর উপভোক্তার পার্থক্যটা কেউ বলতে পারবে? ক্রেতা কাকে? যে কেনে সে ক্রেতা, উপভোক্তাকে যে কনজিউম করে। ভেরি গুড। অর্থাৎ আমি একটা টিভি বা এসি কিনলাম, সেটা শুধু আমি কিন্তু নিজে ব্যবহার করব না, অর্থাৎ এন্ড ইউজার যারা হবে তারা প্রত্যেকে কিন্তু কনজিউম করে। এটা তো হলো। আচ্ছা, আমি সময় কোনো ছাত্রদেরকে জিজ্ঞেস করি, স্যারদেরকে একটু কম জ্বালাচ্ছি, তোমাদেরকে একটু জ্বালাই। সব প্রথম ইতিহাসের প্রথম দিকে গেলে আমরা দেখতে পাবো যে আমরা কিভাবে জিনিসপত্র নেওয়া দেওয়া করতাম, কিভাবে বিনিময় করতাম। তারপর বিনিময় পর কি এসেছিল? যারা ইতিহাসে কেউ আছে, মুদ্রার আগে একটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে কড়ি। কড়ি, তারপর আসলো মুদ্রা। এবার তোমাদেরকে প্রশ্ন করি, মানুষ ঠগায় কেন? ঠগানোর মানে প্রয়োজনটা কি? লাভ হচ্ছে। আচ্ছা, নরমাল ব্যবসা করলে তো লাভ করতে পারবে, বলো? এগুলো তোমাদের মধ্যে থেকে যখন আমি স্টুডেন্টদের মাঝ থেকে জানতে চাই, কারণ তোমরা একদিন ব্যবসায়ী হবে। হ্যাঁ, রাতারাতি বড় জায়গায় পৌঁছানোর জন্য, রাতারাতি প্রচুর ইনকাম করার জন্য, এই মানসিকতা থেকে ঠকানো জিনিসটা এসেছে। আচ্ছা, পুলিশ কি কাজ করে গো? পুলিশ কি কাজ করে? হ্যাঁ, সুরক্ষা করে না, আইনগত দিকটা দেখে এবং আমাদেরকে প্রোটেক্ট করে। ডাক্তারবাবুরা কি করে? মানে আমরা অসুস্থ হয়ে দেখো, ব্যাপারটা সবাই জানি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যে প্রশ্নটা এবার করবো, ম্যাডাম বললো আমরা ক্রেতারা দুটো জিনিস কিনি, তাই তো? কি কি গো? প্রোডাক্ট এন্ড সার্ভিস। এইখানে যারা ঠগায় তাদেরকে ধরার কাজটা হবে। এটা সহজ ব্যাপার। এইবার আমরা কিভাবে ধরি? এবারে ধরো এত ইন্সপায়ার, এবং আমরা কলেজে কলেজে লেকচার দিচ্ছি, এত স্যার পাশের বাড়ির লোক ছাগল আমার বাড়িতে এসে ধান খেয়ে নিয়েছে স্যার, এটা স্যার প্রোটেকশন পাবো না স্যার। স্যার আমার বাবা আজকে মেরেছে স্যার। না, এটা হয়েছিল আমি জানি। আমি 2000 প্রথমের দিকেও আমি বহরমপুরে চাকরি করতাম। একদিন একজন ভদ্রমহিলা চলে এসেছেন, পাশের বাড়ির সাথে ঝামেলা, কি ছাগল আমার ধান খেয়ে নিয়েছে, বলছে অভিযোগ করবো। আমরা যে জিনিসগুলো বুঝবো সেটা সঠিক বুঝবো। তোমরা একটা জিনিস জেনে রাখো যে আমরা বিশ্বের এই যে যতগুলো লেনদেন হয়, আর্থিক লেনদেন এবং ডেভেলপমেন্ট হচ্ছে, তার 2/3 মালিক হচ্ছে তোমরা। জানো কি সেটা? 2/3 মালিক হচ্ছে তোমরা, কিন্তু তোমাদের কোনো সংগঠন নেই। কাদের? কনজিউমারদের। দেখো ছাত্রদের সংগঠন আছে, স্যারদের সংগঠন আছে, আমরা যারা চাকরি করছি আমাদের সংগঠন আছে, তোমাদের কোনো সংগঠন নেই। আর সংগঠন নেই বলে আজকে যারা বিক্রি করছে তারা ইজিলি আমাদেরকে ঠকে দিচ্ছে। চলো আমরা তাহলে আলোচনা করি, একটা প্রোডাক্ট, পণ্য, এগুলো নিয়ে বুঝিয়ে দিই ব্যাপারগুলো। বাড়িতে ইলেকট্রিক আসে তো, ওটা কেরোসিনে না তেলে না জলে? কিভাবে চলে? হ্যাঁ, কিভাবে বলো? কমন কোশ্চেন তোমাদের। ইলেকট্রিক কিভাবে চলে? বাড়িতে ইলেকট্রিকটা কে দেয়? মানে কয়লাতে চলে। মানে বাড়ি থেকে বাইরে গিয়ে 1 কিলো কয়লা কিনে নিয়ে আসতে হয়, দিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়ে সেটাতে ইলেকট্রিক হয়। ইয়েস, কমন কোশ্চেন। কয়লা থেকে কেউ বিদ্যুৎ আসে? আমি জানতে চাই যে বিদ্যুৎটা বাড়িতে কি করে আসে? পাওয়ার হাউস সাপ্লাই করে। আচ্ছা, তার জন্য কোনো পয়সা দিতে হয়? হ্যাঁ, তাহলে কি তুমি কি কনজিউমার না? কনজিউমার না, তারপর তুই তার কাছে বিদ্যুৎটা কিনে। আচ্ছা, কারো বাড়িতে এরকম হয়, ধরো মিটারটা ডিফেক্ট হয়ে গেছে, 500-700 টাকা দিয়ে হঠাৎ 5000-7000 হয়ে গেছে, হয় কি বলো তোমরা? কিভাবে অভিযোগ জানাও? মানে কি ঝগড়া করো এসএসকে, তুই বেরিয়ে তোমার পাশ নিয়ে বসে আছে রাস্তায় নাকি? দরখাস্ত করো, করেছো? আচ্ছা করেছো, আচ্ছা তারপর কি হয়? তারপর কি করতে? তুমি দরখাস্ত দিয়েছো, তার প্রমাণ কি? ওখানে দরখাস্তটা দিলে, আমি ধরো 3 দিন পর কোর্ট তোমাকে জানতে চাইবে, তুমি এখনই বলে দিয়েছো, তার প্রমাণ কি রেখেছো? আছে কিছু প্রমাণ? নেই। জেনে রাখো, যখনই কোনো দপ্তরে কোনো কিছু চিঠি জমা করবে, তার একটা জেরক্স করে রিসিভ করে নেবে। আর ইলেকট্রিক অফিসে কাকে জানাতে হয় প্রথমে? মানে আমি ধরো কলেজে গন্ডগোল হচ্ছে, একটা ক্লাস চলছে, প্রফেসর ম্যাডাম বা স্যার ক্লাস নিচ্ছে, ক্লাসে গন্ডগোল প্রথমে কাকে জানাবে? প্রিন্সিপাল। প্রথমেই প্রিন্সিপাল, প্রথমে যিনি প্রফেসর আছেন তাকে জানাবে। মানে এইখানে যিনি বসে থাকবেন, আগে
আগে তুমি কি হেডের কাছে দৌড়াবে না। ঠিক তেমনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে প্রথম কেসটা করব আমরা, ইলেকট্রিকের অফিসের দায়িত্বে যিনি আছেন তাকে বলা হয় এসএম অথবা এসএস, স্টেশন ম্যানেজার অথবা স্টেশন সুপারিনটেন্ডেন্ট। তাকে সাদা কাগজে একটা চিঠি জমা দেবো এবং জেরক্স করে রিসিভ করবো। কি লিখবো? যে আমার মনে হয় মিটারটা ডিফেক্ট আছে, 500-700 টাকার বিল হঠাৎ করে 5,000-7,000 টাকা, দয়া করে সংশোধনের ব্যবস্থা করুন। তোমার ক্লাসের প্রফেসর তোমার কথা শুনলো না, তারপর কোথায় যাবো? প্রফেসর ম্যাডাম বা স্যারকে বললে শুনলো না তোমার কথা, কার কাছে যাবে? প্রিন্সিপাল স্যারের কাছে যাবে। ঠিক তেমনি ইলেকট্রিকের একজন প্রিন্সিপাল আছে, তাকে কি বলে জানো? RGRO, রিজনাল গ্রিভেন্স রিড্রেসাল অফিসার। তাকে একটা চিঠি দিবে যে আপনার ওই সাহেবকে জানিয়েছিলাম, এই দেখুন তার জেরক্স কপি, এবং এই সাহেবকে যখন দেবে তখন তারও জেরক্স কপি। তাহলে দু সাহেবকে জানিয়ে দিলে দুজনকে 7 দিন করে সময় দেবে। দু জায়গাতেই কাজ হলো না, কি হবে তারপর কি স্যার বাড়িতে টাকা পয়সা জোগাড় করে জমা দিতে, তাই তো না? আমি সেটার জন্যই তো আমাদের আশা, সেটার জন্য চলে যাবে এই দপ্তরটা, ক্রেতা সুরক্ষা দপ্তর, হাতে যে লিফলেট আছে ওখানে সোজা পৌঁছে যাবে। আচ্ছা, বাড়িতে গ্যাস আসে, গ্যাসটা একটা পরিষেবা। আচ্ছা, কারো বাড়িতে এরকম হয় যে গ্যাসটা আমার 1 মাস 35 দিন চলতো, হঠাৎ করে সেই গ্যাস 15 দিন 20 দিন চলছে, হয় না কারো বাড়িতে? বাহ, এখানে সব ভালো ভালো আছে। কারো বাড়িতে হয় না, আমার বাড়িতেই হয়েছে প্রতিবার। গ্যাস কম চলে কেন? কি মনে হয় কারণটা কি? হ্যাঁ, মানে গ্যাসটা কম দেয়। তাহলে কমটা আমি বলতে পারছি না, সঠিকটা জানা আছে আমার? সঠিকটা কত? গ্যাস সঠিক কত দেয়? সঠিক কত? গ্যাসের সঠিক ওজনটা কত? আমরা তো প্রত্যেকদিন গ্যাস নিই বাড়িতে। 14 কিলো? তুমি কত বললে? 14 কিলো 200, এবং সিলিন্ডার সহ তার ওজন হচ্ছে 30 বা 29, যাই সেটা তার গায়ে লেখা থাকে। আচ্ছা, এবার আমি সঠিকটা দেখা গেল তাতে এসে 14.2 দিল কিনা, আমি কি করে বুঝবো? স্যার মাপতে হবে। তাহলে বাড়িতে একটা ইয়াপ বড় একটা দাড়িপাল্লা কিন্তু রাখতে হবে। আজ থেকে একটা দাড়িপাল্লার ঘর তৈরি করবো, করতে হবে না? ম্যাডাম জোরে মাথা নাড়ছে, ম্যাডাম বলছে না না না। তাহলে কি করতে হবে? জেনে নাও, যারা দিতে আসে, গভর্নমেন্ট ম্যান্ডেটরি এটা, যে যারা দিতে আসবে ডেলিভারি বয়, তারা একটা স্প্রিং তুলা নিয়ে আসবে এবং তাতে সে মেপে দেখিয়ে দেবে। আচ্ছা, সে মেপে কি 14.2 দেখাবে? 14.2 উঠবে তো নাকি? কত উঠবে? টোটাল যত হবে সেটা তার গায়ে লেখা থাকে, সেইটা মেপে দিই। আচ্ছা, কোন কারণে সে বললো যে নিতে হয় না, তাহলে মেপে দিতে পারবো, কি করবো? বলবে এটা একদম প্রচলিত কথা। এটা যদি বলে সঙ্গে সঙ্গে গ্যাসের অফিসকে ফোন করবে, গ্যাসের অফিসকে জানাবে, তিনি যদি না করেন সঙ্গে সঙ্গে আমাদের এক। 2 হচ্ছে আমরা গ্যাস ডেলিভারি নেওয়ার সময় একটা ভালোবাসার চার্জ দিই, ওটাকে আমি নাম দিয়েছি ভালোবাসার চার্জ। ওরা বলে ডেলিভারি চার্জ, আমি বলি ভালোবাসার চার্জ। বলছি হয়ে যাবো, নাম দিয়ে আসছে। এই ভালোবাসার চার্জটা কোনো লিমিট নেই, যেরকম ভালোবাসার কোনো লিমিট নেই, চার্জেরও কোনো লিমিট নেই। মানে সেই 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, সেটা চোদ্দোলম করা হয়েছে এবং বলে আমি এরপর থেকে যদি না দাও গ্যাস দিতে আসবো না। তোমরা জেনে নাও যে ইনভয়েসটা তৈরি হয়, সেই ইনভয়েসের মধ্যে ডেলিভারি চার্জ ইনক্লুড করা থাকে। সে 1 টাকাও চাইতে পারে, যদি চায় সেম প্রসেস, যেটা আগে করবে সেটাই এখন সেম করবে। তারা একটা জায়গায় শুধু টাকা চাইতে পারে, কোন জায়গাটা জানা আছে? যদি সে সিলিন্ডারটা ঘাড়ে করে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, 2 তলা বা 3 তলায় যায়, সেই ক্ষেত্রে চার্জ নিতে পারে। কিন্তু সে যদি বাবুদের মতো লিফটে যায়, দিতে পারবে না। গ্যাসের আরেকটা মজার সমস্যা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি 2 বছর আগে মালদা থেকে যখন বহরমপুর আসি, আমি এখানে বাড়ি শিফট করে বহরমপুর চলে যাই। বহরমপুর যখন বাড়ি শিফট করলাম, আমি নতুন গ্যাসের কানেকশন নিতে গিয়েছি অফিসে। আমি কোনো পরিচয় দিইনি, অ্যাজ এ কনজিউমার নরমাল ব্যক্তি আমি গেলাম। আমাকে গিয়ে সব ফর্দি পার করে দিল, যে বললো আপনাকে একটা ওভেন নিতে হবে। আমার ওভেন নিতে হবে মানে? না, বললো আমাদের আইএসআই মার্কেটটা ওভেন আছে, ওই ওভেনটা আপনাকে নিতে হবে। আপনার আমাদের প্রবলেমটা তো আইএসআই নিয়ে, ঠিক আছে, আমার বাড়িতে অলরেডি আইএসআই যুক্ত একটা ওভেন আছে।
তো বলছে ওভেন আছে না রসিদ আছে, ওভেনের রসিদ আছে এই কথাটা তো আমার জানা নেই। তো বললো না রসিদটা আপনাকে দেখাতে হবে। কারণ না আপনি কিনেছেন কি না, কিনতে পারি, আপনি কেউ গিফট করতে পারে, আমার বাড়িতে আইএসআই তো আছে। আর আপনারা ইন্সপেকশন চার্জ হিসেবে 250 টাকা ধরছেন যখন কানেকশনটা দেন, আপনি ইন্সপেকশন করে দেখে নিন। উনি পরিষ্কার বলছে ওইসব কথা হবে না, আপনাকে ওভেনটা নিতে হবে, নাহলে আমি আপনাকে গ্যাস দিতে পারবো। যেই বলেছে গ্যাসটা দিতে পারবো না, আমরা আপনি গ্যাস দিবেন না, আপনার শাখাটাও কালকে বন্ধ করে দিতে পারবেন। তখন আমাদের এই কিভাবে কথা বলছেন আপনি আমার সাথে, আর আপনি কিভাবে কথা বলছেন এবার শুনুন, যে আমার পরিচয়টা দিলাম, দিয়ে 2-4টে কথা হচ্ছে। উনি কাকে কি মেসেজ করলেন জানি না, মিনিট 15 পর আমার বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন করছে আমাকে, কোথায় তুমি, আমরা কেন বাড়ি গ্যাসের অফিসে, বলছে গ্যাস ওরা তো বাড়িতে চলে এসেছে কানেকশন দিতে। আচ্ছা কিরকম হলো, বলে না স্যার পাঠিয়ে দিচ্ছি আপনি চলে যান। তাহলে ব্যাপারটা জেনে রাখো যে এরকম ঘটনা যদি তোমাদের ক্ষেত্রে হয়, সে একই প্রশ্ন তাদেরকে আগে লিখিত জানাবে, তাহলে সমস্যা আমাদের কাছে পৌঁছবে। ঠিক আছে, গ্যাস হয়ে গেল। ব্যাংকের ক্ষেত্রে আমরা ব্যাংকে এটিএম এর তো এখন সব জায়গায় সমস্যা হচ্ছে। কি সমস্যাটা হয়, তোমরা এটিএম এর কার্ড পাঞ্চ করলে, ওটিপি দিলে, মানে পাসওয়ার্ডটা দিলে, সরি পিন কোড, পিন নাম্বারটা দেওয়ার পর দেখা গেল তোমার টাকা বেরোলো না, কিন্তু অ্যাকাউন্টে টাকা থেকে। আচ্ছা আমি একটা প্রশ্ন তার আগে করে নিই, সেটা হচ্ছে নিজের বাবা মার এটিএম, বন্ধুদের এটিএম কারা কারা ইউজ করে, তো হাত তুলবে। কেউ করো না, একজন আর দুজন। তোমরা দুজন, মানে আপনাকে তুমি বুঝিস কিছু মনে, আমি তো স্যার আমি যা বুঝতে পারছি, আপনারা দুজনে আরবিআই গাইডলাইন অনুযায়ী একটা আস্ত ক্রিমিনাল, সরি এই ওয়ার্ডটা ইউজ করলাম, আরবিআই গাইডলাইনে বলে দিচ্ছে কার্ড হোল্ডার ছাড়া যদি অন্য কেউ কার্ড ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওই কার্ড সংক্রান্ত কোনো সমস্যার সুরাহা আপনি নাও করতে পারেন। তাহলে নিজের কার্ড নিজেকে ইউজ করতে, কাউকে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, ওই যে টাকাটা বেরোলো না, নিয়ম হচ্ছে ওয়ার্কিং 5 ডেজ এর মধ্যে ব্যাংকে জানাতে হবে। দেখা গেল সামনে ছুটি পড়ে যাচ্ছে, আপনার অনেক ডিলে হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংক একটা সিস্টেম চালু করেছে, সিএমএস, কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটাতে গিয়ে আপনি কমপ্লেইন অনলাইন করতে পারেন, এবং নিয়ম হচ্ছে টাকা এবং গন্ডগোল হওয়ার পর 5 দিনের মধ্যে অটো রিভার্স হয়ে যাবে টাকা। কিন্তু যদি না হয়, সেই ক্ষেত্রে ব্যাংকের ম্যানেজারকে আমার অলরেডি জানানো আছে, ব্যাংকের উপরে আরেকজন থাকে ম্যানেজারের উপর, তাকে বলা হয় অম্বুডসম্যান অফিসার, তার ফোন নাম্বার, ইমেল প্রত্যেকটা ব্যাংকের নোটিশ বোর্ডে দেওয়া আছে, তাকে জানিয়ে দিন। আর দুই ক্ষেত্রে না হলে সেম প্রসেস আমাদের কাছে চলে আসে। আরেকটা আমাদের সবার জন্য বলছি, এটা খুব ভালো খবর, সেটা হয়তো অনেকে জানেন না, আমাদের আরো ব্যাংকের ক্ষেত্রে দুটো সমস্যা হয়। আমাদের অনলাইনে এখন প্রচুর ফ্রড হচ্ছে, সাইবার ক্রাইম জনিত অনেক ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে আরবিআই একটা ওয়েবসাইট, একটা সাইট করেছে, সেই সাইটে আপনাকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারেন। সেটা আপনারা যদি মনে করেন লিখে নিতে পারেন, সচেত, SACHET, sachet.rbi.org.in। আবার বলেছি, সচেত, SACHET। আপনি কারো যদি গুগল কাছে থাকে, গুগলে খুলে দেখে নিতে পারো, sachet.rbi.org.in। আরেকটা সমস্যা হয় আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হয়, আমরা ইউপিআই তে টাকা দেওয়ার সময় আমার কাছে এরকম 2-4টা ফোনও আসে, যে নম্বরে টাকা পাঠানোর কথা সেই নম্বরে না দিয়ে অন্য নম্বরে ভুল করে টাকা পাঠিয়ে দিই। এটা অনেকের ক্ষেত্রে হয়, হয় না? এবং সে পার্টিকে তো টাকা ফেরত দিতে চায় না। সেই ক্ষেত্রে আরবিআই একটা নতুন সাইট করেছে, NCPI। এখানে গিয়ে কমপ্লেইন লজ করলে আপনারা সবটা পেয়ে যাবেন। আর আপনার টাকার বৃত্তান্ত দিবেন, এই ট্রানজাকশন আইডি, এই টাকা আমি এই নাম্বারে ভুল করে চলে গেছে, সে টাকাও কিন্তু, এটা অনেকেই জানেন না। তাহলে ব্যাংক হয়ে গেল। এবার প্রোডাক্টে চলে আসি। এখন তো সব প্রোডাক্ট আমরা যা ইলেকট্রনিক প্রোডাক্ট যাই কিনি, সবই কিন্তু গ্যারান্টি বা ওয়ারেন্টি। মানুষের গ্যারান্টি নাই, কিন্তু জিনিসপত্র গ্যারান্টি থাকে। তো গ্যারান্টি ওয়ালা কোনো জিনিস কি এখন পাওয়া যায়? यस। আচ্ছা আমাকে বলতে পারবে গ্যারান্টি আর ওয়ারেন্টির পার্থক্য? হ্যাঁ বলো, একদম সুন্দর। ভুল হচ্ছে তো, আচ্ছা বলো।
ওয়ারেন্টি মানে রিপেয়ার করে দেবে, আর গ্যারান্টি মানে রিপ্লেস করে দেবে। একদম সহজ কথা। ধরো তুমি একটা ফোন কিনেছো, আচ্ছা ফোনের ব্যাপারে একটা কথা বলি, ফোন সম্পর্কে আমার একটা নতুন রিসার্চ হয়েছে। পৃথিবীতে আমাদের যতগুলো সম্পর্ক একটা মানুষের পক্ষে থাকা সম্ভব, সেই সম্পর্কগুলো খারাপ হলে আমরা যতটা না কষ্ট পাই, ওই একটা ছোট্ট জিনিস খারাপ হলে তার থেকে বেশি খারাপ হয়। আজকে যারা আমার ভাই বোনেরা যারা রোজা করছো, শারীরিক একটা কষ্ট হচ্ছে, অনেকে ওয়েট লস করার জন্য কিন্তু রোজা করে। আমার বন্ধুদের মধ্যে অনেকে আছে ওই ভগবানের কান্ত হচ্ছে, ঈশ্বরকে ডাকই, তার সঙ্গে ওয়েট লস করো। আমি বলি তোমার মোবাইলটা একদিনের জন্য জলে ফেলে দাও, তোমার 7 দিনে এমনি ওয়েট লস হয়ে যাবে। আচ্ছা ধর মোবাইলটা খারাপই হয়ে গেল, কি করবে? ওয়ারেন্টিতে আছে, খারাপ হয়ে গেল, কি করবে? তো মোবাইলটা নিয়ে কোথায় যাবে? ওটার নাম হচ্ছে মোবাইলের হসপিটাল, আমি নাম দিয়েছি। আর তুমি অসুস্থ হয়ে গেলে তোমাকে হসপিটালে নিয়ে যায়, মোবাইল খারাপ হলে মোবাইলের হসপিটালে যাবে। আচ্ছা রোগীকে যখন হসপিটালে নিয়ে যাও, একটা সাদা স্লিপ ধরিয়ে দেয় না যে এই আপনার রোগী জমা হলো? মোবাইলের হসপিটালে যখন মোবাইলকে নিয়ে যাবে, একটা সাদা স্লিপ দিবে, তার নাম কি? নাম আছে। আমরা এত মোবাইল সারাই, সেটা কখনো দেখি না। সেই সিটটাকে বলা হয় জব শিট। জব শিটে কি লেখা থাকে? তুমি মোবাইলটা এই কন্ডিশনে জমা দিয়েছো, তোমার মডেল নাম্বার অমুক অমুক, তোমার ওয়ারেন্টি পিরিয়ড এই আছে, এবং প্রবেবল ডেট এন্ড টাইম, এই সময় তোমাকে তারা মোবাইলটা দিয়ে দেবে। এবং তোমাকে কখনো, আচ্ছা রোগী গেলে নার্সিং হোমে ঢুকালে আর 10 মিনিট পরে বলে নিয়ে চলে যান, বলে কি বলে? 7 দিন 3 দিন রাখতে হবে। ঠিক তেমনি মোবাইলটা কোথায় বলে আপনি 7 দিন পর ঘুরে আসুন। এবার 7 দিন পর যখন, আচ্ছা তুমি জব শিটটা যখনই পেলে সংশয় তার ছবি বা জেরক্স করে নেবে। 7 দিন পর যখন তুমি যাবে, তখন বলতে না করো তোমার মোবাইলের একটু সমস্যা, একটু রোগটা বেশি হয়ে গেছে, এই রোগটা সারাতে একে দিল্লি পাঠানো হয়েছে, তুমি আরো 7 দিন ঘুরে আসো। তুমি 7 দিন পর বহুত মনের কষ্ট, ভীষণ খারাপ লাগা, ফাঁকা ফাঁকা লাগা, একা একা লাগা, যাই সবগুলো হয়। এই লাগার পর যখন তুমি আবার 7 দিন পরে যাবে, তখন ফোনটাকে হাতে নেবে, দিয়ে তোমার নামটা বলে নেবে। তুমি যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ হও, তখন বলবে তোমার ফোনটা বৈকুণ্ঠে চলে গেছে। আর যদি ইসলাম ধর্মের হও, তো বলবে ফোনটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করা বা মারা যাওয়া মানেটা কি? ইংলিশে মানেটা কি? অর্থাৎ ফোনটাকে আর সারিয়ে দেওয়া যাবে না। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকা সেই জিনিস তুমি পাবে না? বলো কি মনে হয়? অবশ্যই পাবে। তার জন্যই বলেছিলাম যে বিল যখন কিনেছিলেন সেটা, আর এই যে লাস্টে জব শিট, এই দুটো জেরক্স করে প্রথমে কোম্পানিকে একটা মেইল করবে, যে কোম্পানির ফোন, যদি স্যামসাং হয়, ওপো হয়, ভিভো হয়, সেই কোম্পানিকেও মেইল করবে। 7 দিনের মধ্যে যদি ওরা না করে, সঙ্গে সঙ্গে মেলের কপি আর ওই দুটো জিনিস নিয়ে আমাদের অফিসে চলে আসবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা। সামনে রোজ ঈদ আসছে, আমরা প্রত্যেকে কিন্তু শপিং মলে কেনাকাটা করবো, করবো তো? মানে শপিং মলটা এখন আমি দেখছি একটা ট্রেন্ড হয়ে গেছে। মানে আমাদের বাড়ির পাশে ন্যাপলাদা গোপলাদার দোকানে আর কেউ যায় না। কারণ আমি কারণগুলো বলতে একটু জানা দরকার, এগুলো একটু বলছি এই জন্য, খুব খারাপ লাগে, স্ট্যাটাসও দিতে হবে। আর ওই ন্যাপলা গোপলার দোকানে যদি কেনা হয়, আমার স্ট্যাটাসটা ডাউন হয়ে যাবে, এটাই বাস্তব। আজকে বহরমপুর কোনো নাম করে একটা মল বা দোকান থেকে কিনে নিয়ে আসা বলে, সে ব্যাগটা বসে তুলে আমরা 50টা লোককে দেখাই, এই দেখ এই দোকান থেকে কিনেছি, করি না? অবশ্যই করো। আমি 7 দিন আগে, 7 দিন বলছি, মাসখানিক আগেকার একটা ঘটনা বলি মলের, এটা তোমাদের জানা দরকার। একজন পুলিশ অফিসার মেজবাবু, বহরমপুর থানার, আমার সঙ্গে খুব ভালো পরিচয় তার, হঠাৎ আমাকে ফোন করেছেন, পরীক্ষিত বাবু জানেন একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমি একটা ভালো নামি দামি সোয়েটার কোম্পানির সোয়েটার কিনলাম, আমি নামও বলেছি মন্টি কার্লো, সোয়েটার কিনেছি। কেন আমি 4-5 দিন ব্যবহার করার পর দেখছি হঠাৎ আমার ঘুরঘুরি উঠে পড়েছে। আপনি কি দোকানদারের কাছে গিয়েছিলেন? বলে হ্যাঁ আজকেই গিয়েছিলাম। ওরা পরিষ্কার বলছে না আমাদের ওসব এক্সচেঞ্জ হবে না। আপনাকে তো বলেছিলাম ওটা এটা না নিয়ে ওইটা নিলাম, আপনি এটা কেন নিতে গেলেন? তাহলে কালকে আপনি আবার যাবেন। এবং উনি কিন্তু পরিচয় দেননি যদি থানার মেজবাবু, পরের দিন আবার গেলেন। আমি শুধু ফোনটাকে ওনার সামনে আমাকে ফোনটা করবেন, আর একটা কথা ওনাকে শুধু বলবেন যে এই সোয়েটার আর স্লিপটা নিয়ে আমি কনজিউমার কোর্টে চলে যাচ্ছি। উনি ওই কথা সেম ওই কথাটা বললেন, বলার 1 মিনিটও দেরি লাগেনি, ছোঁয়া করে ওনার হাত থেকে সোয়েটারটা কেড়ে দিল দোকানদার। কারার পর বললো সাহেব আপনি 3 দিন পরে আসুন।
3 দিন পর যাওয়ার পর ওনাকে বলছে আপনার যেটা পছন্দ নিয়ে নিন, আর ওই দামে ভুলে বসে আর বেশি হলে এক্সট্রা টাকাটা দিয়ে নিন। তোমাদের ক্ষেত্রে হতে পারে এরকম ধরো জামা কিনেছো, 3 দিন ব্যবহার করছো, একবার কাচার পর রং উঠে গেছে, ছিঁড়ে গেছে, সেম প্রসেস করবে। সঙ্গে সঙ্গে তাদেরকে একটা লিখিত জানাবে, যদি রিসিভ করে ভালো, নাহলে ডাক দেবে, স্পিড পোস্টে ওদেরকে একটা চিঠি করে দেবে, আর তারপর না হলে সমস্যা হবে। বুঝতে পারলেন? আচ্ছা, কোন জিনিস ভালো কি মন্দ আমরা কিছু চিহ্ন কিন্তু সরকার দিয়ে দিয়েছে। এবার তোমাদের কিছু প্রশ্ন করি, ইলেকট্রনিক গুডস, রড, সিমেন্ট, এগুলো কি চিহ্ন থাকে গো? একদম সঠিক। আর ম্যাডাম বা ছাত্রছাত্রীরা যারা সোনা কেনে তাদের ক্ষেত্রে কি চিহ্ন থাকে? ভেরি গুড। আচ্ছা, হলমার্ক থাকলে কি সুবিধা হয়? হলমার্ক না থাকলে কি হতো? সোনা তো সোনাই, খাঁটি সোনা। তার একটা দোকানদার বলছে আমি খাঁটি সোনা বিক্রি করছি, স্ট্যাম্প, ওটা ওই স্ট্যাম্প তো থাকলেই হবে, আর কিছু লাগবে না। স্ট্যাম্পটা তো গুরুত্ব আছে। এক কথা হচ্ছে সরকার সেটাকে স্ট্যান্ডার্ডটা বেঁধে দিয়েছে। কি বেঁধে দিয়েছে? 22 ক্যারেট সোনার ক্ষেত্রে 916, অর্থাৎ প্রতি 100 গ্রামের 91.6 গ্রাম খাঁটি সোনা থাকবে, এবং যখন তুমি এক্সচেঞ্জ করাতে যাবে সেম সোনাটা পাবে। এইটা হচ্ছে হলমার্ক। আচ্ছা, এবার ছোট্ট একটা কানের দুল তৈরি করেছো, সেখানে হলমার্ক গুলো দেখো, বড় পালা টালাতে দেখতেই পাবো, লকেট পকেটে দেখতেই পাবো। ছোট্ট একটা কানের দুল করেছো, সেখানে হলমার্ক আছে কিনা কি করে বুঝবে? জানা আছে? সেই ক্ষেত্রে জেনে নাও, প্রত্যেকটা দোকানদারকে একটা আতশ কাঁচ দিয়ে সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে, এবং তার একটা সার্টিফিকেট তোমাকে দিতে হবে। আর ওরা একটা খুব মজার কথা বলে যে হলমার্ক দিলে সোনার দাম বেড়ে যায়, বলে না? হ্যাঁ, অনেক কিছু বলে, কিন্তু এই হলমার্ক যে কোনো একটা সোনার ক্ষেত্রে, সোনার যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা হলমার্ক মারতে মাত্র 35 টাকা খরচা হয়, only 35 rupees। আর সেটা যদি রূপোর হয় 25 rupees only। এটা আমাদের জানাই নেই। আচ্ছা, এখন গরমকাল আসছে, জল টল খাও তো, মানে ঠান্ডার পানি এসে আমাদের দোকানে যখন সব রেস্টুরেন্টে গিয়েও খাচ্ছি, 20 টাকার একটা পানীয় তোমাদের কাছে কত দাম নেয়? 22 থেকে 25। এই 5 টাকাটা কিসের উপর ভাই? এই ফ্রিস্টাইল নিয়ে আমার খুব ভালো গল্প মনে পড়ে গেল। আমি প্রথম চাকরি পাই 2008 সালে, সেটা অন্য চাকরি ছিল, স্কয়ার ফিল্ডের কাছে আমার পোস্টিং ছিল। তো ওখানে একটা ভোলাদার চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে আমি চা খেতাম। কেন যেতাম? ওখানে মজার একটা রেড চারটা নাম ছিল। রেড চারটা কেমন? মুখ পোড়া চা 10 টাকা, জিভ পোড়া চা 8 টাকা, আর নরমাল চা 5 টাকা। আমাদের যেটা আজ কোনদিন বলতাম মুখ পোড়ানোর ইচ্ছা হলে বলতাম মুখ পুড়ি দেওয়া আছে, কোনদিন জিভ পোড়ানোর ইচ্ছা হলে জিভ পুড়ি দেওয়া হয়। আচ্ছা, এটা কি সম্ভব? চা মানে কি? গরম। কোল্ড ড্রিঙ্কস মুখে বলছি, তার জন্য এক্সট্রা চার্জ কেন? কখনো প্রশ্ন আসে না? জেনে নাও, এমআরপির পর সে 1 টাকাও বেশি চাইতে পারে না। আজকের পর থেকে যদি বেশি চায় 3টে স্টেপ করবে। প্রথম স্টেপ, তাকে মানা করবে আপনি নিয়েন না। সেকেন্ড স্টেপ, যদি নিয়ে নেয়, সেটা রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো জায়গায়, বলবে একটা আমাকে বিল দেন। সেটাও যদি সে অস্বীকার করে, তৃতীয় পন্থাটা হচ্ছে একটা সাদা কাগজে দোকানদারের নাম ঠিকানা দিয়ে 4-5 জন মিলে আমাদেরকে কমপ্লেন করে, একই মানে চিঠিতে 4-5 জন সই করবে। আমি বহরমপুরে করেছি এরকম। মধুপুরের দোকান, আমি নাম বলছি না, সেই দোকানে আমি খেতে গেছি 12 টাকার, সেই এটা বলে দাদা 15 টাকা দেন। 3 টাকা দিচ্ছে না, বুঝতে পারবেন না আপনি সব ইলেকট্রিক প্যাকেটের চার্জ সত্যি আমি বুঝি না দাদা, আপনি 3 টাকা দিচ্ছেন কেন? আপনি 12 টাকা নেবেন, এমআরপি মানে তো সবচেয়ে বলছে, অত জ্ঞানের কথা বলছেন কেন? আপনার নিতে হয় না, আমার অনেক খদ্দের আছে, আপনার বোতলটা হাত থেকে কেড়ে নিব। আমি বললাম কাজটা তো ভুল করলেন। কি বলছে, আপনি আমাকে শেখাবেন কি ঠিক কি ভুল? না না, আমি অত জ্ঞানী না, তবে আমি ছোটখাটো একটা চাকরি করি, এবার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি 12 টাকা থেকে 15 টাকা হলে কি করতে হয়। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমার ইন্সপেক্টরদেরকে ফোন করলাম। পরের দিন তারা ভিজিটে আসলো, 2-3 দিনের মধ্যে তার 5,000 টাকা ফাইন হয়েছে। 3 টাকায় 5,000 টাকা চলে গেল। তো এরকম ভাবে তোমরাও করবে, আমি স্টেপগুলো বলে দিয়ে গেলাম, এগুলো মনে রাখবে। আচ্ছা, লাস্ট আর দুটো আমি বলবো।
আমরা সবাই সুন্দর হতে কোথায় যাই? বিশেষ করে মেয়েরা তো যাই, কোথায় যায়? হ্যাঁ, যাও তো, একদম ঠিক। আচ্ছা, ওখানে কি সুন্দর হওয়া যায়? আমার প্রথম প্রশ্নটা জানতে ইচ্ছা করতো, আমি তো ডেলি যেতাম। সত্যি কি সুন্দর হওয়া যায়? না, এখন স্যারেদের সামনে ম্যাডামের সাথে জোরে জোরে না, আর বাড়িতে এখানে বেরিয়ে বাবার টাকা দাও, সামনে ইউনিভার্সিটিতে আমরা করি। একটা জিনিস জেনে নাও, পৃথিবীতে এরকম কোনো পার্লার নেই যেখানে কালো মোষকে সাদা দুধের গায়ে পরিণত করে দেবে। তাহলে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার লোকের প্রচুর পয়সা, তারাও দিত পয়সা হওয়ার জন্য। যেটা হয় একটা টেম্পোরারি তোমার স্কিনে গ্লোটা আনে। আমি একটা ঘটনা বলি, তোমাদের জেনে রাখা দরকার কত ছোট ছোট জিনিসে তুমি কনজিউমার কোর্টে যেতে পারো। একটা মেয়ের দুদিন পর তার একটা ইন্টারভিউ ছিল নামি কোম্পানিতে, নামি হাই প্রোফাইল। তার ওখানে সে একটা সেলুনে যায়, 5 স্টার সেলুনে। তাকে গিয়ে বলে যে আপনি এইভাবে আমার চুল কাটটা করে দেবেন, আউটলুকটা এইভাবে করে দেবেন, এবং তাকে 40,000 পে করে। করার পর ইন্টারভিউ দেয়, সবকিছুতে পাস হয়ে যায়, কিন্তু তার পার্সোনালিটি টেস্টে গিয়ে ওই জাস্ট আউটলুকের জন্য সে রিজেক্টেড হয়ে যায়। এবং তাতে যখন তাকে সে রিজেক্টেড লেটার একটা দেওয়া হয়, এবং পরিষ্কার লিখে দেওয়া হয় যে আপনার এই আউটলুকটা যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল সেটা মিসম্যাচ করে গেছে। সঙ্গে সঙ্গে কনজিউমার কোর্টে মামলা তুলে দেয়। 40,000-এর জন্য কত টাকা কম্পেনসেশন পেয়েছে জানো? 1 কোটি টাকা। তার ওই চাকরির হিসাব করে, তার বেতন হিসাব করে তাকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। জেনে নাও। তোমরা এখন টেলারের দোকানে সালোয়ার থেকে শুরু বিভিন্ন জিনিস তৈরি করাতে যাচ্ছ। আজ থেকে 2 বছর আগে একজন নামকরা নায়িকা ধর্মতলার একজন টেলারের কাছে তার কিছু গার্মেন্টস তৈরি করাতে দিয়েছিলেন। সেলাই করতে গিয়ে তার একটা জায়গা ছিঁড়ে ফেলে। তিনি তাকে বারবার বলেন, এটাকে আমাকে ঠিক করবেন, আমি এটা নেব না, আপনি আমাকে টাকা দেন। দোকানদার জোর করে তাকে দিয়ে দেয়। উনি সঙ্গে সঙ্গে কনজিউমার কোর্টে চলে আসেন এবং প্রচুর টাকা তিনি কম্পেনসেশন পায়। এটা হচ্ছে এই যে নতুন নতুন জিনিস আজকে জানলেন তোমরা। আর আমরা আরেকটা জায়গায় সবচেয়ে বেশি ঠকে যাই। আচ্ছা, চিকিৎসা, স্যারের যে চিকিৎসার কথাটা বলছো ওই জায়গাটা একটু বলি। কলকাতা বহরমপুর আমার দেখা হলো, প্রচুর প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি হয়েছে ওইতে, এবং সেখানে নাম করা হাতুড়ে গুলো বসে আছে মানুষকে মারার জন্য। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, একটা ছেলে শ্রীপদ সিং এ পরে, শ্রীপদ সিং কলেজে আমি যখন সেমিনারটা করলাম, তার 1 মাস পর আমার কাছে এসে উপস্থিত। কি বলছে? বলছে স্যার আমার বোনের না স্যার অপারেশন করাতে গিয়েছিলাম। আমরা ভালো কথা, কি হয়েছিল? বললো স্যার তার আগে আমি 2 জায়গায় টেস্ট করিয়েছি। প্রথম জায়গায় যেখানে টেস্ট করেছি সেখানে বলেছে আমার বোনের গল ব্লাডারে স্টোন স্যার, বাড়িতে খুব সমস্যা, প্রচুর টাকা লাগবে স্যার। টাকা পয়সা জোগাড় করলাম। তো আমার টাকা পয়সা জোগাড় করতে স্যার 4-5 মাস লেগে গেল স্যার। 4-5 মাস পরে আবার গেলাম টেস্ট, ডাক্তার বললো আবার টেস্ট করে নিয়ে আসুন। উমা স্যার 4-5 মাস পরে গিয়ে দেখছি বলছে যে তোমার পেটে পাথরই নাই গল ব্লাডারে। বহরমপুরে কোন একটা ল্যাবে করালো, এক জায়গায় বলছে পাথর আছে, এক জায়গায় বলছে নেই। ও তৃতীয়ত সরকারি কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে যখন করালো, ধরা পড়লো তার সত্যি কোনো পাথর নেই, সত্যি তার কোনো পাথর নেই। এরকম ঘটনা কিন্তু তোমার সাথে হামেশাই ঘটছে। এই ধরনের ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। আর একটা সবশেষ জায়গা, অনেক জায়গা ছিল, যেহেতু সময় আছে কম, ছাত্র কম, আমাদেরকে এবং গার্লস কলেজে যেতে হবে। বলবো আমার তো ভয় লাগছিল যে আপনি স্যার বলবো আপনি তাড়াতাড়ি নামতে মানা করছে আমাকে। যাই হোক, অনলাইনের ক্ষেত্রে আমাদের ঠকে যাওয়া, আমরা জানো দিন দিন অলস হয়ে যাচ্ছি। অলসটা এমন হচ্ছি, মানে রাত্রে লেপের ভেতরে ঢুকে টুকুস করে বাটন টিপলে ভাবছি পৃথিবীটা আমার হাতের মুঠো, ভাবছি না? এবং ওই হাতের মুঠো করতে গিয়ে তোমার মুঠো মুঠো টাকা তারা লুট করে ফেলছে। এটাও জেনে নাও কি ভাবে। কিছুদিন আগে আমার কাছে একটা কেস এসেছিল, একটা মেয়ে লেহেঙ্গা, আমরা সাধারণত জানি এটা বড় মেহেঙ্গা, বাট সেই লেহেঙ্গা যদি 10,000 টাকার লেহেঙ্গা দেখা যায় কোথাও সেল লিখে 700 বা 800 টাকায় পাওয়া যায়, তোমরা কিন্তু একবারে ঝাঁপিয়ে পড়ো। যা হয়তো কলেজে আসার যে টাকাগুলো জমেছে সেটা দিয়ে লেহেঙ্গাটা কিনতেই হবে।
আর সেটা এই দিন বা যে কোনো অনুষ্ঠানে করতেই হবে। কিন্তু মজার ব্যাপারটা হয় ওরা হাতটা পেতে রাখে, ছবি একরকম দেয় এবং তুমি টাকাটা দিয়ে দিবে। যেদিন তোমার কাছে সেই ডেলিভারিটা আসলো, দেখা গেল যে লেহেঙ্গা এসছে কেউ করতে পারে, ফেলে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? অনলাইনে এরকম অনেক ঘটনা আছে, কি করবে? অনেক যারা ফেক সাইট হয় তারা কখনো রিটার্ন নেয় না, বলেই দেয় নো রিফান্ড পলিসি। সেই ক্ষেত্রে চলে না, আমরা যে কোনো সাইট থেকে কেনাকাটা করব না, যে সাইটগুলো রিভিউ বা রেটিং খুব ভালো সেখান থেকে কেনাকাটা করব। দ্বিতীয়ত, কখনো ক্যাশে কিনবো না, মানে আগে টাকা দিয়ে দেবো না। অলওয়েজ সিওডি, ক্যাশ অন ডেলিভারি। থার্ড পার্ট, ছেলেরা যখন ফোন করবে যে আমি আসছি আপনার ডেলিভারি দিতে, ভিডিও ক্যামেরা অন করবে, সে পুরো ঘটনা ভিডিও করবে এবং তার সামনে গিয়ে আনবক্সিং করবে। আনবক্সিং করার পর বলে দেবেন যদি ভালো হয় বলবে আপনি দিবেন, আর ভালো না হলে আপনি এটা রিটার্ন নিয়ে চলে যাবেন। ও বলবে আমি তো রিটার্ন দিতে পারি না, বলবেন তাহলে আপনি আমাকে দেখিয়ে দেন কিভাবে ক্যান্সেল করতে হয়, কিভাবে রিফান্ড করতে হয়। ততক্ষণ কিন্তু টাকা দেবেন না, হয়ে যাবে। যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক রিফান্ডের ই করে দিয়েছে, টাকাটা দিবে, তোমার টাকাটা আমার ব্যাক চলে আসবে। এইটা হচ্ছে পলিসি, কিন্তু এটা আমরা অনেকেই করি না। আচ্ছা, আমরা এখানে যারা আলোচনা শুনলাম, আমি একটা প্রশ্ন করি, তোমাদের মনে হয় না যে আমাদের কিছু অধিকার আছে? আইন আছে মানে তার অধিকার আছে। কি অধিকার? একজন ক্রেতার কি কি অধিকার আছে বলো? আচ্ছা, তোমাদেরকে দিয়ে তোমাদের অধিকারগুলো আমি বের করে নিচ্ছি। তোমাদের জন্য এখন ডোমকলে কি কোনো দোকান আছে যেখানে বলে দিয়েছে যে ডোমকল কলেজের জিনিসগুলো শুধু এখানে কেনা যাবে? আছে? নেই তো, দেখো কনফার্ম কোনো মর্ফল নেই তো ওরকম। তাহলে তোমার কি অধিকার আছে? আচ্ছা, সেই মনে গেলে ধরো টিভি কিনতে গেলে, আমি আরো সহজ করে দিয়েছি, ধরো টিভি কিনতে গেলে এবার সেই যে বিক্রি করছেন তিনি বলছেন না আপনাকে এই টিভিটাই নিতে হবে, এই টিভিটাই নিতে হবে। এটা হয় কখনো? হয়? সেটা নেওয়া না নেওয়া তোমার উপর। তাহলে এটাকে কিসের অধিকার বলবো? চুজ করার অধিকার, অর্থাৎ বাছাইয়ের একটা অধিকার আমার আছে, অর্থাৎ আমি যে কোনো জিনিস নিতে পারি না, বাছাই করার আমার অধিকার আছে। সেকেন্ড পার্ট, সেই জিনিসটা আরো সঠিক কি ভুল, তাতে আইএসআই চিহ্ন আছে কিনা, সে কবে তৈরি করেছে, কোথায় তৈরি হয়েছে, তার কোনো সমস্যা হলে কোথায় জানাবো, এই তথ্যগুলো জানার অধিকার আছে না নেই? এটাকে কিসের অধিকার বলবো তাহলে? তথ্য লাভের অধিকার। এবার তথ্য পেয়ে গেলাম, এইবার দেখা গেল একটা জিনিস খুব সুন্দর আছে, তার ম্যানুফ্যাকচারিং লেখা আছে, সব লেখা আছে, তাতে আইএসআই নাই, তাতে আচ্ছা খাবারের ক্ষেত্রে কি চিহ্ন থাকে? যে কোনো খাবার, ইয়েস ভেরি গুড, ওই চিহ্নটা ধরো নাই, তাহলে সেটা আমি নেব না নেব না? নেব না। তাহলে এটা কিসের অধিকারের মধ্যে পড়বে? তুমি তোমার নিরাপত্তাটাকে সুরক্ষিত করবে, তাই তো? তাহলে নিরাপত্তার অধিকার আছে। আচ্ছা, এত কিছুর পরও ঘটনাটা ঘটে গেল, কার কাছে জানাবে? আমাদের কাছে। তাহলে তোমার একটা এবং আমাদের কাছে গেলে কি একটা শুনানি হবে? শুনানির অধিকার তোমার আছে। এবার শুনানি পাওয়ার পরে যে মেয়েটা চুল কাটতে গিয়েছিল 40,000 টাকা থেকে 1 কোটি টাকা পেল, সে কি পেল? কোর্টের কাছে কি পেল? সে তার সমস্যা কি পেল? প্রতিকার পেল। একদম সঠিক। তাহলে আমার প্রতিকারেরও একটা অধিকার আছে। আর সবশেষ, আজকে আমরা যারা এখানে এসেছি দুজন আমরা বক্তা, কি কাজে এসেছি এখানে আজকে বলো? কি কাজ করতে এসেছি? অ্যাওয়্যার করতে, মানে তোমাদেরকে শিক্ষা দান করতে, অর্থাৎ শিক্ষা লাভেরও তোমাদের অধিকার আছে। এই 6টা অধিকার আমাদের প্রত্যেকের আছে অ্যাজ এ কনজিউমার। এই যে কোনো একটা যদি লঙ্ঘিত হয় সঙ্গে সঙ্গে কনজিউমার কোর্ট। এখন কোর্ট আর নেই, মানে কনজিউমার ফোরাম নেই, এখন কনজিউমার কমিশন নাম করে দেওয়া হয়েছে। আজকের এবার বলো, এবার আমি তোমাদের প্রশ্ন কেমন লাগলো আলোচনা, আগে সেটা বলো। ভালো বললে হবে না। দেখো, ধূমপান নিষেধ আগে বাসে গেলে লেখা থাকতো, এবং সেটা কিন্তু অল টাইম পাবলিক প্লেসে ক্রিমিনাল অফেন্স। কিন্তু আগে যখন লোকের সিগারেট বিড়ি খেত, ঠিক তার নিচে বসে খেত, কি হতো তাতে? আমরা কেউ কিছু বলতাম না, ওরা কিন্তু মনের আনন্দে ধুমো ছেড়ে বের করে দিচ্ছে। এখন তোমাদের মধ্যে যারা আছো, তারা যদি দেখে যে কারোর এরকম, আমার বোনেরা পেছনে যারা, তাদের কারোর অসুবিধা হচ্ছে, সিগারেট খাচ্ছে সে গাড়িতে বসে, কি বলবে সে? কি বলবে? তুমি ধরো, আমি ধরো ওখানে বসে সিগারেট খাচ্ছি,
ধূমপান নিষেধ লেখা আছে, পাবলিক প্লেস, তুমি আমার পাশে বসে আছো, তোমার অসুবিধা আছে, তুমি কি বলবো? আপনি জোরে জোরে খান, একটু ধুলোটা মুখে ছাড়েন, কি বলবো বলো? খাবেন না, ফেলে দেন। এর আগে কিন্তু এই কথাটা বলার সাহসটা আমাদের ছিল না। তাহলে আইন তো তখন যা ছিল আজও আইন তাই আছে, পাঠ্যক্রমে কি হয়েছে? অ্যাওয়ারনেস, আমরা সচেতন হয়েছি। ঠিক তেমনি আজকে যে জিনিসগুলো আমি শিখালাম, বললাম, তার 10% যদি তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো, আমি বলছি আগামী দিনে ঠগানোটা অন্তত বন্ধ হয়ে যাবে। এবং লাস্টে আমি আমার জীবনের একটা মোটিভেশনাল কথা বলে আমি জীবনে শেষ করব। কারণ তোমরা যারা পড়ছো, আজকে তোমরা সফলতা পাওয়ার জন্য সেই রাস্তায় হাঁটাটা শুরু করেছো। আর আমরা এই চেয়ারে এখানে বা ম্যাডামরা যারা বসে আছে, সফলতার কিছুটা হলেও স্বাদ পেয়েছি। এই জার্নিটা কিন্তু খুব ছোট, দেখে মনে হচ্ছে দূরত্বটা খুব ছোট, কিন্তু জার্নিটা অনেক বড়, লড়াইটা অনেক। সেই ক্ষেত্রে আমি আমার জীবনের ডোমকলের একটা স্যারের একটা ঘটনা বলি, যেহেতু ডোমকলে এসেছি। আমি ডোমকল ভবতারণের ছাত্র, ক্লাস 5-6 এ আমি থার্ড হচ্ছিলাম। হঠাৎ করে আমি 7 এ সেকেন্ড হয়ে গেলাম। এবার সেকেন্ড যখন হয়ে গেলাম, তো মনে হলো এবার আমাদের অ্যানুয়াল যখন স্পোর্টস হতো তখন প্রাইজ দেওয়া হতো। এবার আমার নামটা 2 নম্বরে রেখেছে, খুব খুশি আমি, চলে গেছি প্রাইজ নিতে। প্রাইজ নিতে যাওয়ার সময় আমি যে স্যারটাকে ভালোবাসতাম তিনি এখন নেই। দেখছি সবাই আমাকে আশীর্বাদ করছে, ক্যামেরা জড়িয়ে ধরছে, কেউ মাথায় হাত তুলে দিচ্ছে, বাবা তুই খুব ভালো করেছিস, তো এবার তারও হয়েছে। সেই স্যারটা কিন্তু আমাকে কোনো আশীর্বাদ করেছে না, বা স্যারটা আমাকে কিছু বলছেই না। আমার খুব রাগ, এবং কি ব্যাপার স্যার, সবাই আমাকে ভালোবাসছে, আশীর্বাদ দিচ্ছে, আপনি কেন দিচ্ছেন না আমাকে? আমি তো ভালো রেজাল্ট করেছি স্যার। বললো পরীক্ষিত এখনো তোমার কম্পিটিশনে তোমার আগে একজন আছে, যেদিন তাকে হারিয়ে দিতে পারবে সেদিন আমি তোমাকে আশীর্বাদ করব। আশুতোষ স্যার, ইংলিশে মারা গেছে। আমি তোমাদেরকে এই কথাটাই বলছি যে জীবনের কম্পিটিশনে কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিও না। সুস্থ কম্পিটিশন, মার্কেটের কম্পিটিশন বলছি না, ওই কম্পিটিশনে যদি 1 ইঞ্চি জায়গা না ছড়া লড়াইটা চালিয়ে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি আগামী কয়েক বছর মধ্যে তোমরা এই জায়গাটা দেখবে। একদম কারোর টাকা পয়সা দিতে হবে না, কারোর হাত পা ধরতে হবে না, সাধনাটা চালিয়ে যাক। শেষ কথা, শিক্ষাকে বহন করে গেলাম, বাহন করতে পারলাম না। আজকে যেটা নিলাম সেটা যদি বাহন করতে পারো, আগামী দিনে তোমাদের গতি অনেক ভালো। ধন্যবাদ সবাইকে।